জাঙ্কুক, ছাড়ো, লাগছে তো। এত জোরে কেউ দেয় নাকি? না তেয়ং, আজকে আর আমায় বাধা দিও না। এতগুলো দিন আমি তোমার অপেক্ষা একা একা কাটিয়েছি। আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা যদি তুমি বুঝতে পারতা, তাহলে এখন আর তোমাকে আমার জোরাজুরি করা লাগতো না। তুমি নিজে থেকেই তোমাকে আমার কাছে বিলিয়ে দিতা। তাহলে মাথাটা খারাপ করেই দাও। আচ্ছা, তুমি কতক্ষণ পারবা? অনেকক্ষণ, নাকি অল্পতেই হাঁপিয়ে যাওয়া? আর এভাবেই তারা দুজন নিজেকে একে অপরের মাঝে বিলিয়ে দিতে লাগলো। এর আগে এরকম শান্তি অনুভব তারা কখনোই করেনি। কিভাবে যে এই মধুর প্রহরটা কেটে গেল এত অল্প সময়ে তারা বুঝতেই পারেনি। আর এভাবেই সকাল হয়ে যায় তাদের রোমান্সকে ঘিরে। কি রে, শরীর দেখাতে চাস? তাহলে এখানে কেন? অন্য জায়গায় যা। অলিতে গলিতে তোদের মতো অনেক মেয়ে আছে। শুধু শুধু ভার্সিটির পরিবেশটা কেন নষ্ট করছিস? তোদের মতো দুই একটা ফাজিল মেয়েদের জন্য অন্য অন্য ভালো মেয়েরা তোদের এই নামের ট্যাগটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। এই কথা শুনে হঠাৎ করেই আমি পিছনের দিকে তাকালাম। তাকিয়ে আমি জাঙ্কুক ভাইয়াকে দেখতে পেলাম। আর জাঙ্কুক ভাইয়ার কাছ থেকে এরকম একটা কথা, সেটা তো মেনে নেওয়ার মতো না। তাই আমি কন্ট্রোল করতে না পেরে নিজেকে কান্না করে দিলাম। আমি হচ্ছে কিম তেয়ং, আর আমাকে যে এতগুলা কথা শোনালো সে হচ্ছে জিওন জাঙ্কুক। মানে সম্পর্কের দিক দিয়ে আমার খালাতো ভাই। বাবা মা একটা দুর্ঘটনায় মারা যায়, আর তারপর থেকে আমি খালামণিদের বাসায়। ছোটবেলা থেকেই আমাকে ওনারা অনেক আদর করত। মা বাবার অভাবটা কখনোই বুঝতে দেয়নি ওনারা। কিন্তু কোনো এক কারণে জাঙ্কুক ভাইয়া আমাকে পছন্দ করে না। কিন্তু কেন করে না সেটা আমার আজও জানা হয় নাই। আমি এবার অনার্স প্রথম বর্ষে, আর জাঙ্কুক ভাইয়া ফাইনাল ইয়ারে। জাঙ্কুক ভাইয়ের মুখে কথাটা শুনেই আমি নিজের গায়ের দিকে তাকালাম। আর তাকিয়ে দেখতে পারলাম ওড়নাটা সরে গেছে। আর তখনই আমি বলতে লাগলাম, আসলে ভাইয়া আমি খেয়াল করিনি। আর তখন জাঙ্কুক ভাইয়া আমাকে রাগান্বিত কণ্ঠে বলল, চুপ স্টুপিড মেয়ে, একদম চুপ, একটাও সাউন্ড করবি না। আর তখনই পাশ থেকে সুগা ভাইয়া বলতে লাগলো, জাঙ্কুক হয়েছে, এবার ছেড়ে দে, পিচ্চি মেয়ে বুঝতে পারিনি। সুগা ভাইয়া হচ্ছে জাঙ্কুক ভাইয়ার ফ্রেন্ড। তখন সুগা ভাইয়া আমাকে বলতে লাগলো, তেয়ং তুমি ক্লাসে যাও, ব্যাপারটা আমি দেখতেছি। আর তখনই আমি সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে ক্লাসরুমে চলে গেলাম। মনটা ভীষণ খারাপ। ক্লাসরুমে গিয়ে মন কিছুতেই বইছে না। আর তখনই শুধু ইংলিশ ক্লাসটা করে বাসায় চলে গেলাম। আমাকে দেখেই খালামণি পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি রে মা, আজকে তো তাড়াতাড়ি চলে আসলি কেন? শরীর টরীর খারাপ করেছে নাকি? তুই তো ক্লাস বাং দেওয়ার মেয়ে না। কি হয়েছে সত্যি করে বলতো আমায়। না খালামণি, কিছুই হয়নি, আমি ঠিক আছি। এমনিতে একটু টায়ার্ড লাগতেছিল, এই কারণে ক্লাসটা না করে চলে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তুই যা, ফ্রেশ হয়ে নে, আমি তোকে খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে একটু ঘুমিয়ে যা, তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে। আচ্ছা, এই কথা বলে আমি চলে গেলাম। রুমে গিয়েই শুয়ে শুয়ে একটু ফোনটা ঘাটছিলাম। এফবিতে স্ক্রল করতে করতে দেখি অচেনা একটা আইডি থেকে মেসেজ আসলো, হাই কি করো? তখন আমিও রিপ্লাই করলাম, এই তো কিছু না, শুয়ে আছি, তুমি? আর তখনই সে আমাকে বলতেছে, আজকে ক্লাস না করে তুমি চলে গেলে কেন? তুমি জানো আমি তোমায় কতটা মিস করেছি? যখনই আমি রিপ্লাই করতে যাব তখন দেখলাম আইডি থেকে আমাকে লাথি মেরে বের করে দিয়েছে। আর তারপরে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। দেখতে দেখতে বিকাল 4টা বেজে গেল। আর আমার ঘুম ভাঙলো জাঙ্কুক ভাইয়ার চিৎকারে, তেয়ং তেয়ং কোথায় তুই, এদিকে আয়। জাঙ্কুক ভাইয়ের কথা শুনে আমি দৌড়াতে দৌড়াতে জাঙ্কুক ভাইয়ের রুমে যাই। সেখানে গিয়ে দেখি খালামণিও বসে আছে। তখন আমি চুপচাপ দেয়ালের এক কোণে দাঁড়িয়ে আছি। জাঙ্কুক ভাই তখন বলতেছে, এই তেয়ং তোর ফোনটা কোথায়, ফোনটা নিয়ে আয়। আমি তখন বললাম, ফোন তো রুমে ভাইয়া। তখন জাঙ্কুক বলল, তোকে বলেছি না তাড়াতাড়ি নিয়ে আয়। তখন আর আমি এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে আমার রুমে চলে যাই এবং ফোনটা নিয়ে আসি। ফোনটা এনেই যখন জাঙ্কুক ভাইয়ের হাতে দিতে যাব, জাঙ্কুক ভাইয়া ফোনটা হাতে নিয়ে ফোনটাকে একটা জোরে আছাড় মারলো। আর এক নিমিষেই ফোনটা ভেঙে গেল। আর তখনই চেয়ার থেকে উঠে পড়লো খালামণি। খালামণি ইচ্ছা মতো জাঙ্কুক ভাইকে বলতে লাগলো, কি ব্যাপার, তোমার যা খুশি মনে হবে তুমি তাই করবে? তুমি তেয়ং এর ফোনটা কেন ভাঙলে? তোমাকে কোনো কিছু বলি না, সবসময় আশকারা দিয়ে মাথায় তুলে রাখি, তাই বলে তুমি ভেবো না তুমি যা খুশি তাই করবে। জাঙ্কুক, তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করছি আমি, কেন ভাঙলে তুমি তেয়ং এর ফোনটা? কথা বলছো না কেন? চুপচাপ বোবার মতো দাঁড়িয়ে থেকো না, আমার কিন্তু বিবি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ফোন ভেঙেছি তো কি হয়েছে, বেশ করেছি। এখন থেকে তেয়ং আর কোনো ফোন ব্যবহার করতে পারবে না।
যখন আমি মনে করব যে ফোন ব্যবহার করার জন্য তেয়ং যোগ্য, তখন আমি নিজেই আমার টাকা দিয়ে ফোন কিনে দেব। তেয়ং তখন বলতে থাকে, ভাইয়া আমার তো ল্যাপটপ নেই, আমি তো আমার ক্লাসগুলা সবকিছু ফোনের মধ্যেই সলভ করতাম, কিন্তু এখন আমি কিভাবে আমার ক্লাসগুলা করব? আর এই কথা বলার সঙ্গে সঙ্গে জাংকুক রাগান্বিত গলায় বলে, আমার ল্যাপটপ আমার ফোন ইউজ করবি, যখন তোর কোনো কিছু দরকার হবে তখন আমার রুমে এসে প্রবলেম সলভ করে নিবি, বাট তুই কোনো ফোন ইউজ করতে পারবি না। এই কথা বলে সেখান থেকে হুড় হুড় করে বেরিয়ে গেল এবং তার রুমে চলে গেল। আমি আর খালামণি তো পুরো অবাক, বুঝলাম না কি হলো, সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল। আরেকটা কথা আমার মাথায় খুবই ঘুরপাক খাচ্ছে, যে ব্যক্তি তার রুমেই আমাকে ঢুকতে দেয় না, এখন সে তার ফোন এবং ল্যাপটপ ইউজ করার জন্য আমাকে পারমিশন দিচ্ছে। ব্যাপারটা কেন যেন আমার সন্দেহজনক মনে হচ্ছে। অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমি আমার রুমে চলে যাই, কিন্তু রুমের মধ্যে তার মন বসছে না, কেমন যেন মনটা ছটফট করতেছে। আর তখন আমি ছাদে যাই, ছাদে গিয়ে দোলনাতে বসে ধুল খাই। কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। দেখতে দেখতে সকাল হয়ে যায়, আর তখন খালামণি এসে চিল্লাচিল্লি করতে থাকে, তেয়ং তেয়ং, সকাল হয়ে গিয়েছে, তুই উঠবি না? তোর কলেজ নেই? বুঝলাম না, 2 দিন ধরে তোর কি হয়েছে? কোনো কিছুতে তোর মন খুঁজে পাচ্ছি না, তোর মনটা কোথায় রেখে এসেছিস? আর তখনই আমি তাড়াহুড়া করে নিচে যাই, নিচে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যাই, গিয়েই দেখি বসে আছে আল্লাহর বান্দা, মানে জাংকুক ভাইয়া। মানুষটা দেখতে কত সুন্দর, ফর্সা চেহারা, লম্বা চুল, খোঁচা খোঁচা দাড়ি, সেই সাথে আরো জিম করা বডি, দেখলে যে কোনো মেয়ে এমনিতেই ক্রাশ খেয়ে যাবে। এক কথায় কিউটের ডিব্বা। আর তখনই জাংকুক ভাইয়া আমার দিকে হুট করে তাকালো আর বলতে লাগলো, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে তুই? আমার পেট খারাপ হবে না? আর সব থেকে বড় কথা, আমাকে যেই প্লেটের মধ্যে খাবার দিয়েছে তোকে ওই সেম প্লেটেই সেম খাবার দিয়েছে, তাহলে এভাবে তাকিয়ে থাকার মানে কি? জাংকুক ভাইয়ার কথায় আমি অনেকটা লজ্জা পেয়ে গেলাম, আর আমি নিজের খাবার খাওয়াতে মনোযোগ দিলাম। আর তখনই পাশ দিয়ে খালামণি এসে জাংকুক ভাইয়াকে বলল, আচ্ছা জাংকুক, তুই আর তেয়ং তো একই সাথে যেতে পারিস, যেহেতু তোরা একই কলেজে পড়িস, ও কেন একা একা যাবে বলতো আমায়? মা, তুমি এটা কি বললে? আমি কেন ওকে নিয়ে যাব? আমার কি আর খেয়ে দেয়ে কাজ নেই? ওকে নিয়ে যাওয়ার জন্য কি আমি নতুন জব নিয়েছি নাকি? আজব তো। এভাবেই রাগান্বিত বয়সে জাংকুক ভাইয়া রুম থেকে চলে গেল খাবার না খেয়েই। আর তখনই যাওয়ার আগে নিজের বাটন ফোনটা আমার হাতে ধরিয়ে দিয়ে গেল আর বলল, তুই এই ফোনটা 4-5 মাস ইউজ কর, তারপরে তোকে আমি একটা ফোন কিনে দিব। এ কথা বলে সেখান থেকে চলে গেল। আর এভাবেই দেখতে দেখতে কেটে গেল 4-5টা মাস। আর আজকে জাংকুক ভাইয়াদের বিদায় অনুষ্ঠান। ক্যাম্পাসের প্রত্যেক ডিপার্টমেন্টের মেয়েরাই শাড়ি পরবে, আর এজন্য আজকে আমরাও শাড়ি পরব। আমি শাড়ি পরে খালামণিকে ডাক দিলাম, আর পিছন দিক দিয়ে খালু বলে উঠল, ও মা, আজকে আমার মেয়েটাকে একদম পরীর মতো লাগছে। আর তখন আমি খালুকে গিয়ে জড়িয়ে ধরলাম আর বললাম, সত্যি খালু, আমাকে কি পরীর মতো লাগছে? তখন খালু উত্তরে বলল, তোমাকে তো সবসময় ভালো লাগে মামুনি, তবে আজকে তো শাড়ি পরেছো, আজকে একটু বেশি ভালো লাগছে। খালামণি আর খালু আমার প্রশংসায় মেতে উঠলো। আর ওদিকে জাংকুক ভাইয়া রুম থেকে বেরিয়ে পড়লো মা আসি বলে, কাউকে কোনো কিছু বলার সুযোগই দিচ্ছিল না। আর আমি একা একা যাবো কিভাবে তাও বুঝতে পারছি না। আর তখনই পাশ থেকে খালু বলল, চলো মামুনি, আজকে আমি তোমার ক্যাম্পাসে তোমায় দিয়ে আসবো। খালুর মুখে একথা শুনে আমি তো অবাক হয়ে যাই। আর তখন খালুকে বলি, সত্যি খালু, আপনি আমাকে দিয়ে আসবেন? তখন বলল, হ্যাঁ পাগলি, চলো আর দেরি না করি। আর তখন আমি ক্যাম্পাসে চলে যাই। ক্যাম্পাসে গিয়ে দেখি ক্যাম্পাসটা পুরো একদম রঙিন করে সাজিয়েছে। আর তখনই দেখতে পারলাম হঠাৎ করে আমার বান্ধবী জিমিন পিছন দিক দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলতে লাগলো, কি রে তেয়ং, আজকে কার জন্য এত সাজ তোর? কাকে গায়েল করতে এসেছিস? বুঝলাম না তো। আরে চুপ থাক হারামি, তোকেও খুব সুন্দর লাগছে। চল দেরি না করে স্টেজে উঠি। স্টেজের দিকে যখনই যাচ্ছিলাম তখন পিছন দিক থেকে সুগা ভাইয়া এসে বলল, এই তেয়ং, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের জন্য সিট বুকিং করা আছে, চলো তোমরা দুজনে সামনে গিয়ে বসবে। আর তখন আমরা কথা বাড়ালাম না। সুগা ভাইয়ার কথায় আমরা তখন স্টেজের সামনে গিয়ে বসলাম। আর হঠাৎ করেই জাংকুক ভাইয়ার দিকে আমার চোখ আটকে গেল। কালো পাঞ্জাবি পরা, সেই সাথে কালো জিন্স, কালো ঘড়ি আর কালো সানগ্লাস, যাকে বলে একদম পারফেক্ট বয় এন্ড দ্য কিউটের ডিব্বা।
দিনটা খুব ভালোই কাটছিল, অনেক মজা করলাম সবাই মিলে। আর তখন লাস্ট পর্যায়ে যখন আমি স্টেজ থেকে উঠে যাব, তখনই ক্যাম্পাসের সিনিয়র মানে ফাইনাল ইয়ারে পড়া ভোগাম ভাইয়া এসে আমার সামনে বসলো একটা ফুল নিয়ে। আর তখন আমাকে বলতে লাগলো, দেখো তেয়ং, আমি কখনো কাউকে ভালোবাসিনি এন্ড কখনো কাউকে প্রপোজও করিনি, তাই কিভাবে আমি তোমায় প্রপোজ করব সেটা বুঝতেও পারছি না। আমি সবার মতো ইউনিক স্টাইলে তোমাকে প্রপোজ করতে হয়তো বা পারবো না, কিন্তু আমি তোমায় এতটুকু ইনশিওর করতে পারি যে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, সারা জীবন তোমার সাথে কাটিয়ে দিতে চাই, প্রতিটি সকালে সূর্যাস্ত একসাথে দেখতে চাই। তুমি কি দেখবে আমার সাথে প্রতিটি সকালের সূর্যাস্ত? আই লাভ ইউ সো মাচ তেয়ং, উইল ইউ ম্যারি মি? প্লিজ অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট। আমাকে রিজেক্ট করো না প্লিজ, আমাকে তুমি একদমই ব্রোকেন করো না, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। এর আগে কখনোই আমি এরকম সিচুয়েশন ফেস করিনি, দ্যাটস ওয়াই এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। তাই হতভম্ব বড়দের মতো আমি দাঁড়িয়ে পড়লাম। আর তখনই আমার পাশে দেখলাম যে জাংকুক ভাইয়াকে। জাংকুক ভাইয়া এসে ভোগাম ভাইয়াকে যা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জাংকুক ভাইয়ার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ঢাকার এক মেঘলা বিকেলে তেয়ং বসেছিল বই মেলায়, হাতে ধরা ছিল প্রিয় কবির কবিতার বই। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় এক হুডি পরা ছেলে, চোখে সানগ্লাস, মুখে মাস্ক, কিন্তু তবুও চোখ দুটো ছিল অচেনা কোনো স্বপ্নের মতো। আচ্ছা, এই বইটা কেমন? ছেলেটি জিজ্ঞেস করলো। তেয়ং অবাক হয়, কারণ সে কোনো সাধারণ ছেলে নয়, সে ছিল জাংকুক, তার প্রিয় তারকা এবং সেই সাথে তার স্বপ্নের তারকা। তেয়ং সাহস করে বলে, এই বইটা যেমন অনুভব দিয়ে লেখা, তেমনি কেউ কেউ আছে যার চোখে দিয়ে অনুভব ছুঁয়ে দেয়। জাংকুক তখন হেসে ফেলে, তাহলে তুমি কাব্যও বুঝো? না, শুধু সুন্দর কথা বলো। সেদিন থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। দিন যায়, রাত্রি আসে, বিয়ে হারিয়ে গিয়ে আবার একে অন্যকে খুঁজে নেয় তারা। একদিন জাংকুক বলল, আমি সারা জীবন স্টেজে থেকে আলোর নিচে থেকেছি, কিন্তু আজ তোমার পাশে দাঁড়িয়ে আমি অন্ধকারে ভালোবাসার আগুনে জ্বলছি। তেয়ং তার হাত ধরে বলল, আমি তোমাকে তোমার তারকা পরিচয়ের জন্য ভালোবাসিনি, আমি তোমার চোখে নিজের স্বপ্নকে খুঁজে পেয়েছি। তারপর বৃষ্টি ভেজা রাত্রিতে চাঁদের আলোয় তারা প্রথম চুম্বন বিনিময় করলো। চারপাশের সব শব্দ থেমে গেল, শুধু তাদের হৃদয়ের স্পন্দন একসাথে বাজছিল। সেদিন রাতের সেই চুম্বনের পর তেয়ং আর জাংকুক দুজনেই অদ্ভুত এক অনুভবে ডুবে গিয়েছিল। ভালোবাসা যেন নিজের ভাষায় কথা বলছিল। সকালে তেয়ং এর ঘুম ভাঙে একটা মেসেজের টোনে, আজকের সকালটা তোমার চোখের মতো সুন্দর হোক, কফি একসাথে খাবো জাংকুক। তেয়ং মুচকি হেসে রিপ্লাই দেয়, তুমি এভাবে লিখলে আমি কফি না খেয়েও মাতাল হয়ে যাই। দুপুরবেলা তারা দেখা করে কফি শপে। জাংকুক পরের দিন ছিল সাদা টি শার্ট, কালো জ্যাকেট আর সেই পরিচিত গভীর চাহনি। তেয়ং আসতেই সে চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়ায়, ভদ্রতা ভাবে চেয়ার এগিয়ে দেয়। তোমাকে দেখে প্রতিদিনই প্রেমে পড়ি জাংকুক। কফির কাপটা এগিয়ে দিতে দিতে বলল। তেয়ং লজ্জায় হেসে ফেলে। তারা গল্প করে, হাসে, চোখে চোখ রেখে হারিয়ে যায় মুহূর্তের ভেতরে। তবে কফি শপের এক কোণ থেকে একটা ক্যামেরা তাদের ছবি তুলে নেয়। সেই ছবি রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জাংকুক উইথ এ মিস্ট্রি গার্ল ইন ঢাকা। জাংকুকের ম্যানেজার কল করে, এভাবে চললে স্ক্যান্ডাল তৈরি হবে। কিন্তু জাংকুক এবার শক্ত গলায় বলে, আমি যদি নিজের ভালোবাসা লুকাতে হয় তাহলে তারকা হয়ে লাভ কি? তেয়ং কিছুটা ভয় পায় এবং সে বলে, তুমি অনেক বড় মানুষ আর আমি তো শুধুই একটা সাধারণ মেয়ে। জাংকুক হাত ধরে বলে, তুমি আমার হৃদয়ের সব থেকে দামি জায়গায় আছো, তুমি থাকলে আমি সম্পূর্ণ। তাদের চোখের জল কিন্তু ঠোঁটে হাসি। এই ভালোবাসা এত সহজে ভাঙার নয়। সেদিন সন্ধ্যায় তেয়ং জানতো না সামনে তার জীবনের সব থেকে রোমান্টিক রাতটা অপেক্ষা করছে। জাংকুক তার কাছে মেসেজ পাঠায়, আজ রাতটা শুধু তোমার আর আমার, প্রস্তুত থেকো জান। তেয়ং অবাক হয়ে যায়,
হাতের কাঁপুনি থামাতে পারে না। সে জানতো কিছু একটা বিশেষ হতে চলেছে। রাত 8টায় বাড়ির সামনে এসে থামে একটি কালো গাড়ি। ড্রাইভার বলে, মিস তেয়ং অ্যান্ড মিস্টার জাংকুক আপনার জন্য অপেক্ষা করছে। সে গাড়িতে উঠে গাড়ি থেমে ঢাকার বাইরে এক পাহাড়ের একটা প্রাইভেট ভিলা নেয়। চারপাশে ঝিলিক আলো, ঝুমঝুম করে বাজছে রোমান্টিক মিউজিক, নরম বাতাস, আর তার মাঝেই দাঁড়িয়েছিল জাংকুক, কালো সুটে, হাতে গোলাপের তোড়া নিয়ে। তুমি আসছো, আমার রাতটা পূর্ণ হলো, সে বলল। তেয়ং আবেগে ভেসে গেল। জাংকুক তাকে ক্যান্ডেলাইট দিয়ে ডিনারের জন্য টেবিলে নিয়ে আসলো। খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ তেয়ং এর চোখে চোখ রেখে বলে, তোমার ঠোঁটের নীরবতাই আমার কাছে কেমন জানি অদ্ভুত মনে হয়। তেয়ং আর থাকতে পারে না, সে ধীরে ধীরে কাছে এগিয়ে আসে। আকাশে শুরু হয় হালকা বৃষ্টি, আর সেই বৃষ্টির মাঝে জাংকুক তার কোমরে হাত রাখে, ঠোঁট আলতো করে চুমু খায়। এবার আর ঠোঁটে নয়, জাংকুক তাকে বুকের কাছে টেনে নেয়, মাথায় চুমু খায়, কানের কাছে ফিস ফিস করে বলে, তুমি যদি চাও এই রাতের সবকিছুই তোমার হবে, আমি তো তোমারই। তেমন কিছু না বলে শুধু চোখ বন্ধ করে তার কাঁধে মাথা রাখে। আস্তে আস্তে তারা ভিলার ঘরে চলে যায়। ঘরটা অনেক সুন্দর করে সাজানো ছিল ফুল দিয়ে, সুগন্ধে, হালকা আলো আর ভালোবাসায় ভরা নিঃশ্বাসে। রাতটা ছিল স্বপ্নের মতো। তেয়ং ঘুম ভেঙে জাংকুকের বুকের উপরে ওঠে। জাংকুক, ঘুমাও। তার চুলগুলো এলোমেলো, ঠোঁটে মৃদু হাসি। তেয়ং এর চোখে জল নিয়ে তাকায় তার দিকে, কারণ আজ সকালে একটা খবর পেয়েছে। জাংকুক মাস্ট রিটার্ন টু কোরিয়া টুনাইট। ইমিডিয়েট কামব্যাক শুট শিডিউলড। মিডিয়া ইজ গোয়িং উইল্ড। সে জানে এই শান্ত সকালটা এখন শেষ হয়ে যাবে। জাংকুক ঘুম থেকে উঠে তাকে জড়িয়ে ধরে। বেবি, তুমি কাঁদছো কেন? না, কাঁদছি না, শুধু মনে হলো এই মুহূর্তটাকে ধরে রাখতে চাই। জাংকুক চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, আমাকে যেতে হবে তেয়ং, কিন্তু বিশ্বাস করো আমি তোমার থেকে যাচ্ছি, আবার তোমার কাছেই ফিরে আসব। তেয়ং তার চোখে চোখ রাখে আর বলে, তুমি ফিরবে তো? তোমার তারকা খেতে আমাকে ভুলিয়ে দিবে না তো? জাংকুক আলতো করে তার ঠোঁটে চুমু খায়। আমার খেতে তোমার ভালোবাসার চেয়ে বড় নয়, আর তুমি আমার জীবনের সবচেয়ে বড় বাস্তব গল্প। সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে। হু ইজ দ্য বাংলাদেশি গার্ল উইথ জাংকুক? ইজ বিটিএস স্টার ডেটিং এ ফ্যান? এজেন্সি সাইলেন্ট। জাংকুকের ম্যানেজার কড়া গলায় বলে, তুমি যদি এখনই বিচ্ছেদ ঘোষণা না করো তাহলে তোমার ক্যারিয়ার ঝুঁকিতে পড়বে। কিন্তু জাংকুক তখন বলে, আমি নিজের হৃদয়কে ফেলে ক্যারিয়ার চালাতে পারবো না। যদি দরকার হয় আমি দাঁড়াবো তার পাশে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জাংকুক চলে যাওয়ার সময় চলে আসে। তেয়ং তাকে বিদায় দিতে আসে এয়ারপোর্টে। তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে। জাংকুক শেষবারের মতো তার কপালে চুমু দিয়ে ফিসফিস করে বলে, তুমি আমার শুরু, তুমি আমার শেষ। আমার গল্পে তুমি ছাড়া অন্য কারো কখনো এন্ট্রি হবে না। আমি শুধু তোমায় ঘিরে আসক্ত থাকবো। তেয়ং শুধু বলে, আমার জন্য অপেক্ষা করো, একদিন আমিও তোমার দেশে আসব পাশে থাকার জন্য। আর তারপরে জাংকুক চলে যায়। তারপরে কোনো একভাবে তেয়ং এর জীবন নতুন এক মোড় নেয়। জাংকুকের মনে ঢেলা হবে প্রেম আর ভয়, আর দুই মনের মাঝে দূরত্বের সৃষ্টি হবে, আবার ভালোবাসার টানও থাকবে। জাংকুক কোরিয়ায় ফিরে গেছে, কিন্তু তার হৃদয়ের প্রতিটি স্পন্দন বাজছে তেয়ং এর নাম। সে যতবার পারফর্ম করে ভক্তরা হাততালি দেয়, কিন্তু তার চোখ খুঁজে একটি মাত্র মুখ, আর সেটা হচ্ছে তেয়ং এর মুখ। এক পর্যায়ে তেয়ং ভর্তি হয় কোরিয়ান ভাষা কোর্সে, আইএলটিএস এর কোচিং শুরু করে। নিজের পড়াশোনার জন্য সে একটা চাকরিও নেয় কফি শপে। তাকে সবাই বলে, আচ্ছা তেয়ং, তুমি কি পাগল হয়ে গেছো? কি শুরু করেছো তুমি একটা ছেলের জন্য? দেশে কি আর কোনো ছেলে নেই? ছেলের কি এতই অভাব? তোমার কি ওই ছেলেকেই লাগবে? আর এদের কথার জবাব দেয় তখন তেয়ং এভাবে, না, আসলে জাংকুকের জন্য আমি এরকমটা করছি না। এটা আমার নিজের স্বপ্ন, আমার জীবনের একটা গোল। এদিকে জাংকুকের কোরিয়ায় জীবন কঠিন হয়ে ওঠে।
এজেন্সি চাপ দেয় তাকে ভুলে যাও, তুমি বড় তারকা, তোমার পাশে এমন কেউকে মানায় না কখনোই। জাংকুক এক রাতে তার ব্যালকনিতে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে চোখ বন্ধ করে তেওংয়ের মেসেজ পড়ে। আজ ক্লাসে কোরিয়ান টিচার বলল, ইয়াংচু পাঙ্কাচাকা, ভালোবাসা মানেই অপেক্ষা। আমি শুধু অপেক্ষা করছি। জাংকুকের চোখে জল আসে। সে নিজের ডায়েরিতে লিখে, আমি যদি তার জন্য গান লিখি পুরো বিশ্ব গাইবে, কিন্তু সে জানবে এই লাইনটা শুধু ওর জন্য। তারপর একদিন তেও একটা পার্সেল পায়, ভেতরে একটি চিঠি আর একটি নেকলেস। সেখানে লেখা ছিল, তুমি যদি কখনো কোরিয়ায় আসো এই নেকলেস পরেই এসো, তাহলে সবাই বুঝবে তুমি শুধু তেয়ং না, আমার হৃদয়ের রানী, আমার মহারানী, আমার কাব্যের একমাত্র রানী। আর তোমাকে ছাড়া আমি পুরোপুরি শূন্য। আমার ক্যারিয়ার যত যাই হয়ে যাক না কেন, আমি তোমার জন্য সবকিছুই স্যাক্রিফাইস করতে পারবো। হ্যালো মাই ডিয়ার প্রিন্সেসরা, তো আমাদের আজকের স্টোরিটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে। তোমরা যদি এই গল্পের পরবর্তী এপিসোড দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানাও, পরবর্তী পার্ট লিখে কমেন্ট করে জানাও। আর যদি তোমরা কমেন্ট না করো তাহলে পরবর্তী পার্ট আর আসবে না এই অংশের। আমরা চলে যাব নতুন কোনো গল্পে। সো তাড়াতাড়ি করে তোমরা তোমাদের মতামত জানিয়ে দিও। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ গাইস।